এরপরের যে চ্যাপ্টার ইউনিট 5-এরই 3 নম্বর চ্যাপ্টার জীব বৈচিত্র্য ও তার সংরক্ষণ, 15 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোমাদের 11-এ ছিল। 11-এ যে প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটাই। এই চ্যাপ্টারটা থেকে, এই চ্যাপ্টারটা সহজ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন কোনোবার আসতে পারে, কোনোবার নাও আসতে পারে। কোনোবার 1 মার্কের আসে, কোনোবার আবার 4-5 মার্কেরও আসে। তো চ্যাপ্টারটা 11-এ ছিল, তাই তোমাদের পড়তে সুবিধা হবে, আর খুব সহজ চ্যাপ্টার। এখানে যে জীব বৈচিত্র্য কথাটা, এই জীব বৈচিত্র্যটা কি? জীব বৈচিত্র্যটা হচ্ছে যে কোনো একটা জায়গাতে জীবেদের মধ্যে যে বৈচিত্র্য, মনে করো একটা জায়গা আছে, সেই জায়গাতে পাখি আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, ছাগল আছে, গরু আছে, সাপ আছে, ব্যাঙ আছে, পোকামাকড় আছে, ছোটো ছোটো ব্যাকটেরিয়া আছে। এই যে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে বিভিন্ন ধরনের যে জীব রয়েছে, এটাকে বলা হয়েছে জীব বৈচিত্র্য। বৈচিত্র্য মানে অনেক ধরনের জীব, একটা নির্দিষ্ট এলাকার মধ্যে অনেক ধরনের জীব, একে বলা হচ্ছে জীব বৈচিত্র্য। তোমার নিজের এলাকার আশেপাশেই দেখবে যে ওইখানে অনেক ধরনের জীব আছে, মানুষ থেকে শুরু করে ব্যাকটেরিয়া পর্যন্ত অনেক ধরনের জীব আছে, তাহলে সেটাই হয়ে গেল জীব বৈচিত্র্য। তো কোনো জায়গাতে দেখা যাচ্ছে যে 100 রকমের জীব আছে, কোনো জায়গাতে আবার 50 রকমের জীব আছে, কোনো জায়গাতে আবার 150 রকমের জীব আছে। তো এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্যগুলো হবে। তো জীব বৈচিত্র্য যেটা, এটা তোমাদের বই থেকেই পড়তে হবে, মানে বেশি করে পড়তে হবে না, হালকা করেই পড়তে হবে। জীব বৈচিত্র্য কাকে বলে এটা করবে। এবার জীব বৈচিত্র্যের এখানে এই যে পর্যায় সমূহ দেওয়া আছে, ওই বাকি কিছু পড়তে হবে না, অনেকগুলোই বাদ যাবে এই থেকে। আমি যেগুলো দাগ দিয়ে দেবো সেইগুলোই পড়বে। জীব বৈচিত্র্যের পর্যায়সমূহ, জীব বৈচিত্র্যটাকে 3টে ভাগে ভাগ করেছে: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, আর একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য কাকে বলছে? এই জিনগত বৈচিত্র্য কাকে বলছে? যে একই প্রজাতির জীবের মধ্যে জিনের যে বৈচিত্র্য, যেমন একই প্রজাতি মানুষ, মনে করো একই প্রজাতির, এবার মানুষের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, কেউ লম্বা, কেউ বেটে, কেউ কালো, কেউ ফর্সা, কেউ মোটা, কেউ পাতলা, যে বৈচিত্র্য রয়েছে, এটাকে বলা হচ্ছে জিনগত বৈচিত্র্য। তো জিনগত কেন বলছে? যে ওই যে বৈচিত্র্যগুলো হয়েছে, একটা মানুষের লম্বা, কালো, বেটে, এইগুলো যে বৈচিত্র্যগুলো হয়েছে, এই বৈচিত্র্যগুলো হয়েছে একমাত্র জিনের জন্য। জিনের জন্য এই বৈচিত্র্যগুলো হয়েছে বলে একে বলা হচ্ছে জিনগত বৈচিত্র্য। তো শুধুমাত্র জিনগত বৈচিত্র্য কাকে বলে নিচে মোটা কালিতে দেওয়া আছে, এটাকে করে নেবে। তারপরে এখানে আছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য মানে নির্দিষ্ট এলাকার মধ্যে যতগুলো প্রজাতি রয়েছে, যতগুলো বিভিন্ন ধরনের যে প্রজাতিগুলো রয়েছে, তাকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। ওই যে বললাম যে একটা জায়গাতে দেখা যায় পাখি আছে, তো 5টা রকম প্রজাতির পাখি আছে, কাক আছে, শালিক আছে, তোতা পাখি আছে, বিভিন্ন রকম আছে। এটা হয়ে গেল প্রজাতিগত বৈচিত্র্য। আর একটা হচ্ছে, এটাও কাকে বলে শুধু করবে, এখান থেকে কাকে বলে শুধু বলবে, মোটা কালিতে যেটা আছে এটা শুধু করবে। তারপরে যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হচ্ছে বাস্তুতন্ত্রের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, তাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। মনে করেন একটা পুকুরের বাস্তুতন্ত্র আছে, তারপরে পাশে একটা চারণভূমির বাস্তুতন্ত্র আছে, তার পাশে একটা পাহাড়ের বাস্তুতন্ত্র আছে। তো এরকম করে যে বিভিন্ন ধরনের যে বাস্তুতন্ত্রের মধ্যে যে বৈচিত্র্য, তাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। নামের সঙ্গেই সব মিল আছে, বাস্তুতন্ত্রের বৈচিত্র্য। এই বাস্তুতন্ত্রের বৈচিত্র্যটাকে আবার কতগুলো ভাগে ভাগ করেছে। তার মধ্যে নিচের দিকে আছে আলফা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য, এই যে এখানে দেখো আলফা বৈচিত্র্য। তো এটাকে 3 ভাগ করেছে, একটা হচ্ছে আলফা, একটা বিটা, আর একটা হচ্ছে গামা। 3 ভাগ করেছে। তো আলফা বৈচিত্র্য কাকে বলছে? যে মনে করো যে একটা বাস্তুতন্ত্র আছে, একটা বাস্তুতন্ত্র, এর মধ্যে যতগুলো জীব আছে, এ বি সি ডি, এরকম বিভিন্ন ধরনের যে জীবগুলো আছে, এগুলো হয়ে গেল আলফা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য কাকে বলছে? যে পাশাপাশি দুটো বাস্তুতন্ত্র, মানে এটা একটা বাস্তুতন্ত্র আর এখানে একটা বাস্তুতন্ত্র, এর মধ্যে জীবেদের মধ্যে যে পার্থক্য আছে। তো এখানে দেখা যাচ্ছে
যে বি একটা জীব আছে, ই আছে, এফ আছে, জি আছে। তো হ্যাঁ এরকম আছে। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে এই দুটো বাস্তুতন্ত্রের মধ্যে, 1 নম্বর বাস্তুতন্ত্র, 2 নম্বর বাস্তুতন্ত্র, এই দুটো বাস্তুতন্ত্রের মধ্যে কমন একটা জীব আছে, বি আর বি, এ দুটো কিন্তু কমন। তো এই কমনটাকে বাদ দিয়ে বাকিটা কিন্তু আলাদা, এ সি ডি আর এখানে ই এফ জি আলাদা আলাদা। তো এই দুটো বাস্তুতন্ত্রের মধ্যে যে বৈচিত্র্যগুলো হচ্ছে, এটা কিন্তু বৈচিত্র্য হবে না, এটা তো কমন, বিটা কমন। কিন্তু এই যে আলাদা আলাদা যে এ সি ডি আর ই এফ জি যে রয়েছে, এটা হয়ে গেল বাস্তুতন্ত্রে বিটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে দুটো বাস্তুতন্ত্রের মধ্যে জীবেদের মধ্যে যে বৈচিত্র্য, তাকে বলা হচ্ছে বিটা বৈচিত্র্য। আর গাম্মা বৈচিত্র্য হচ্ছে যে এরকম অনেকগুলো বাস্তুতন্ত্র, এটা একটা বাস্তুতন্ত্র, এটা একটা বাস্তুতন্ত্র, এটা একটা বাস্তুতন্ত্র, এইরকম অনেকগুলো বাস্তুতন্ত্র, মানে সুবিস্তীর্ণ এলাকা, অনেক বড় এলাকার মধ্যে যে বাস্তুতন্ত্রের মধ্যে যে পার্থক্য, পাহাড়, কোথাও কোথাও সমুদ্র, কোথাও চারণভূমি, কোথাও গ্রেজিং খাদ্য শৃঙ্খল, এগুলো বিভিন্ন ধরনের যে খাদ্য শৃঙ্খলগুলো, বাস্তুতন্ত্রগুলো থাকবে, তাদের মধ্যে যে বৈচিত্র্য হবে তাকে বলা হচ্ছে গামা বৈচিত্র্য। যত বেশি বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্য হবে, তত বেশি জীবেদের পার্থক্যটা হবে। মনে করো আমি এটাতে কী করছিলাম, যে দুটো বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্যটা করেছিলাম, তো পার্থক্যটা কম পাওয়া যাচ্ছিলো, 3টে জীবের পার্থক্য পাওয়া যাচ্ছিলো। এরকম করে অনেকগুলো বাস্তুতন্ত্রের মধ্যে যদি পার্থক্য দেখি, তাহলে অনেক ধরনের জীব পাওয়া যাবে এবং অনেক ধরনের বৈচিত্র্য পাওয়া যাবে। এটা হচ্ছে গামা বৈচিত্র্য। তো এখানে এই যে বিটা বৈচিত্র্য আছে, কাকে বলে এলো করে নেবে। এই যে এস মানে এস, আর এটা এস মানে হচ্ছে ওই বাস্তুতন্ত্রটা, হ্যাঁ সিস্টেমটা, আর সি মানে হচ্ছে কমন, মানে কমন যেগুলো, ওগুলো বাদ দিয়ে করতে হবে। তো এটাকে পড়বে। এরপর হচ্ছে যে পার্থক্যগুলো করতে হবে, আলফা বিটা গামার মধ্যে পার্থক্যগুলো আসে। এরপরে এগুলো পড়তে হবে না, পাতা উল্টে যাও, অনেকটাই পাতা উল্টাতে হবে। অনেকটাই পাতা উল্টাতে হবে। তারপরে চলে আসো একদম জীব বৈচিত্র্যের হ্রাস প্রাপ্তি। এই যে এতগুলো জীব রয়েছে, তাহলে এই জীবগুলো আবার হ্রাস পেয়ে যাচ্ছে কেন? হ্রাস পেয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে এই যে বস্তির সংকোচন আর খণ্ডীভবন, মানে বস্তি নির্মাণ হচ্ছে একটা জায়গাতে, অনেক 100 ধরনের জীব বৈচিত্র্য আছে, আর দেখা যাচ্ছে ওখানে বস্তি নির্মাণ হতো, অনেকগুলো হতো জীব সেখানে মারা গেল, অনেকগুলো জীব অবলুপ্ত হয়ে গেল। তাহলে বস্তির সংকোচনের ফলে, হ্যাঁ, আর খণ্ডীভবনের ফলে ভেঙে ভেঙে যাওয়ার জন্য কী হচ্ছে, যে জীব বৈচিত্র্যগুলো আস্তে আস্তে হ্রাস পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে যে পরিবেশ দূষণ তো একটা আছেই, বিভিন্ন ধরনের যানবাহন, কলকারখানা, ধোঁয়া, আগাছা নাশক এগুলো ব্যবহার করার জন্য পরিবেশ দূষণ হচ্ছে। পরিবেশ দূষণের জন্য অনেকগুলো জীব আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে। তারপরে এখানে আছে অতিপ্রজতা হচ্ছে কি, যে মানে একের অধিক শিকারির দ্বারা শিকার হয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে কী হবে, যে শিকারের দ্বারা শিকার যদি হয়, তাহলে সেখানে জীব বৈচিত্র্যটা আস্তে আস্তে কমে যাবে। অবৈধ শিকার করছে, তার জন্য জীব বৈচিত্র্য কমে যাবে। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, একটা প্রজাতি আছে সেখানে, আবার অন্য কোনো প্রজাতি চলে এলো, এখানে চলে আসার পরে আগের প্রজাতিটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে। এরকম করে 4টের মতো করবে, যা জীব বৈচিত্র্য হ্রাসপ্রাপ্তি 4টে করবে। সব বুঝতে পারবে, পড়লেই বুঝতে পারবে। তারপরে পাতা উল্টাও, এখানে দেখো জীব বৈচিত্র্যের গুরুত্ব, এটাও 4টা করবে, ইম্পর্টেন্ট। যে জীববৈচিত্র্যের গুরুত্ব, যে কৃষিক্ষেত্রে জীববৈচিত্র্যের প্রভাব রয়েছে, মানে বিভিন্ন ধরনের চাষবাস করা হচ্ছে, যেমন দেখা যায় একটা জায়গা আছে সেখানে ধান, আবার কোথাও গম, কোথাও ভুট্টা, হ্যাঁ, কোথাও শাক, কোথাও বেগুন, কোথাও পটল, এরকম বিভিন্ন ধরনের জীবেদের চাষবাস করা হয় বলেই গুরুত্বটা আছে। এখন যদি সবাই যদি বেগুন যদি চাষ করতো, বা সবাই যদি পাট যদি চাষ করতো, তাহলে সেইটার দাম থাকতো না, গুরুত্বটা থাকতো না। এই বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের উদ্ভিদগুলো চাষ করছে, এই যে বৈচিত্র্যময় উদ্ভিদ চাষ করছে বলে এই কৃষিক্ষেত্রে জীব বৈচিত্র্যের প্রভাবটা রয়েছে। যে খাদ্যের উৎস হিসাবে সবুজ উদ্ভিদ, খাদ্যের উৎস হিসাবে ওই তো বেগুন, টমেটো, আলু, এগুলো যে চাষগুলো করছে, এদের খাদ্যের উৎস হিসাবে। এখন সবই যদি আলু চাষ করতো, তাহলে খাদ্যের জন্য তাদের গুরুত্ব কিন্তু থাকতো না। বিভিন্ন ধরনের খাবারগুলো
তৈরি করছে বলেই তাদের গুরুত্বটা থাকছে। তারপরে জিন ভাণ্ডার হিসাবে মানে হচ্ছে যে জিনের যে মানুষ মানুষ যে আগে যে ধান বা গম চাষ করেছিল, সেই ধান গম চাষ থেকে ওইখান থেকে বীজটা নিয়েই আবার পরবর্তীতে ধান গম চাষগুলো করছে। তো এটা কী হচ্ছে যে ওই ধান গমটার উৎস কি ওই জিনটাকে বাঁচিয়ে রেখেছে, মানে বীজগুলোকে সে বাঁচিয়ে রেখেছে বলেই জিন ভাণ্ডার হিসাবে এটা গুরুত্ব রয়েছে। তাহলে ড্রাগ ওষুধের উৎস হিসাবে এইগুলো কতগুলো আছে, ড্রাগ বিভিন্ন উদ্ভিদ রয়েছে যারা ড্রাগ ওষুধ এগুলো তৈরি করা হয়, এইগুলো রয়েছে, এগুলোকে চারটাই করতে হবে। তারপরে পাতা উল্টাও, বন্যপ্রাণী বিলুপ্তির কারণ, এটাকে একটু দেখে রাখবে। বন্যপ্রাণী মানে জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ, আর এগুলো একই রকমই মোটামুটি পড়বে। তো এখানে হচ্ছে খাদ্যের প্রয়োজনে নির্বিচারে প্রাণী হত্যা, মাছ কচ্ছপ এগুলো বিভিন্ন ধরনের পাখি, এগুলো বিভিন্ন ধরনের প্রাণীগুলোকে তারা হত্যা করছে খাদ্যের প্রয়োজনের জন্য বলে আস্তে আস্তে বন্যপ্রাণী হ্রাস পেয়ে যাচ্ছে। তারপরে বিভিন্ন ধরনের তাদের অঙ্গগুলো, যেমন গন্ডারের এক শৃঙ্গ গন্ডারের শৃঙ্গটা বিক্রি করা, গন্ডারের চামড়া বিক্রি করা, বাঘের চামড়া বিক্রি করা, এগুলো যেগুলো রয়েছে এগুলোর জন্যও বিদেশে রপ্তানি করছে বলে শিকার করছে বলে আস্তে আস্তে বন্যপ্রাণী অবলুপ্ত হয়ে যাচ্ছে। তারপরে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, তার জন্য বন্যপ্রাণীগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। চিত্ত বিনোদনের জন্য প্রাণী শিকার করা, অনেকে শৌখিন লোক থাকে, বাঘ গন্ডার শিকার করে তাদের চামড়াগুলোকে তারা বাড়িতে ঝুলিয়ে রাখে, এগুলোর জন্যও শিকার করে বলে আস্তে আস্তে বন্যপ্রাণীগুলো অবলুপ্ত হয়ে যাচ্ছে। এটাও 3-4টে করবে, 3টে করবে তাহলে হবে। এবার ভারতের কয়েকটি লুপ্তপ্রায় প্রাণী, এগুলো একটু দেখে রাখবে। সরীসৃপ যেমন এগুলো রিডিং অন্তত দেখে রাখবে, এগুলো 1 মার্কের খুব আসে। তারপরে এবারে আছে উভচর প্রাণী, পক্ষী, স্তন্যপায়ী, এগুলো নামগুলো অন্তত একবারও দেখে রাখবে। মাল্টিপল চয়েস যদি আসে তাহলে বুঝতে পারবে। এবার এগুলো করতে হবে না। এবার চলো জীববৈচিত্র্য সংরক্ষণ। এবার জীববৈচিত্র্যের যে গুরুত্ব রয়েছে তাহলে তাকে সংরক্ষণ করতে হবে, তাকে বাঁচাতে হবে। তো বাঁচানোর 2টি পদ্ধতি আছে, একটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ, আর একটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। একটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ, আর একটা এক্সিটু সংরক্ষণ। ইনসিটু মানে হচ্ছে যে জীবটাকে তার প্রাকৃতিক পরিবেশের মধ্যে রেখেই সংরক্ষণ করাটাকে বলা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। মানে তার মধ্যে রেখেই সংরক্ষণ করাটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। এবার ইনসিটু সংরক্ষণের কতগুলো পদ্ধতি আছে, যেমন জাতীয় উদ্যানের মাধ্যমে ইনসিটু সংরক্ষণ করা যাবে। জাতীয় উদ্যানটা হচ্ছে কি, এই সমস্ত উদ্যানটা বা পার্কটা এটা কী করে কেন্দ্র সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে। এখানে বিভিন্ন ধরনের গাছপালা, বন্য জীবজন্তু, তাদের নিজস্ব পরিবেশে রেখেই আইন অনুযায়ী তাদের সংরক্ষণ করবে, সেটা হচ্ছে জাতীয় উদ্যান। তো জাতীয় উদ্যান এগুলো প্রশ্নগুলো আসে কী হবে, জাতীয় উদ্যান কী, এরকম প্রশ্ন আসে বা প্রশ্ন আসবে যে একটি জাতীয় উদ্যানের নাম লেখো, একটি জাতীয় উদ্যানের নাম লেখো। তো এবারে উদাহরণগুলো দেওয়া আছে, এটা উদাহরণগুলো দেওয়া আছে, উদাহরণগুলো করে নেবে। অনেকগুলোই উদাহরণ আছে, জাতীয় উদ্যান অনেকগুলো আছে, তো অন্তত 3-4টা করবে, 3টে করবে। আর দেখে রাখবে সবগুলোই, মানে মাল্টিপল চয়েসে চলে আসে আবার যে এটা জাতীয় উদ্যানের নাম লেখো, এটা 3-4টার নাম নিয়ে দিল, তার মধ্যে দেখে যদি রাখো তাহলে মনে পড়ে যাবে। তারপরে এখানে অভয়ারণ্য হচ্ছে যেখানে যেটা রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে। কোন সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এটা একটু খেয়াল রাখবে। জাতীয় উদ্যানটা কেন্দ্র সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল, আর অভয়ারণ্যটা হবে রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে। এখানেও বিভিন্ন ধরনের বন্য প্রজাতিগুলো, গাছপালা যেগুলো রয়েছে এগুলোকে সংরক্ষণ করা হবে। আর কয়েকটা উদাহরণ করবে। এই যে পশ্চিমবঙ্গের বেতুয়ার রোহি, কর্ণাটকের বন্দিপুর, এগুলো পড়বে। তারপরে আছে সংরক্ষিত অঞ্চলটাও রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই সংরক্ষিত অঞ্চলেও গবেষণার জন্য অনুমতি দিবে, কিন্তু বাকি সব প্রবেশ নিষেধ থাকবে। সুরক্ষিত অঞ্চল এটা রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে। গেম রিজার্ভ, এটাকে একটু পড়ে ভালো করে। গেম রিজার্ভে রাজ্য সরকার চাইলে যে কোনো জায়গাকে গেম রিজার্ভ ঘোষণা করে দিতে পারে। দেখা যাচ্ছে কোনো একটা জায়গাতে এক ধরনের উদ্ভিদ পাওয়া গেছে বা এক ধরনের প্রাণী পাওয়া গেছে যেটা সংরক্ষণের খুব প্রয়োজন আছে, নাহলে কিছুকাল পরে সে অবলুপ্ত হয়ে যাবে। তাহলে কী হবে, যে তাকে সেই জায়গাটাকে গেম রিজার্ভ ঘোষণা করে দিয়ে ওই জায়গাতে যতগুলো উদ্ভিদ প্রাণী রয়েছে বা যে উদ্ভিদ প্রাণীটা অবলুপ্ত হয়ে যাচ্ছিল তাদের সংরক্ষণের ব্যবস্থা করবে।
তারপর বায়োস্ফিয়ার রিজার্ভ, এই বায়োস্ফিয়ার রিজার্ভটা ইম্পর্টেন্ট। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে যে ইউনেস্কো একটা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার কর্মসূচি করেছিল, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ কর্মসূচি করেছিল, যেটার মাধ্যমে কী করেছিল যে কোনো একটা জায়গাতে স্থলজ বা জলজ যে কোনো জায়গাতেই ওই জায়গাতে যতগুলো প্রাণী আছে, মানে একটা অণুজীব থেকে শুরু করে বৃহত্তর জীব পর্যন্ত সংরক্ষণ করা হবে। মানে ওই জায়গাতে ব্যাকটেরিয়া থেকে শুরু করে বৃহত্তর মানুষ পর্যন্ত সেখানে সংরক্ষণ করা হবে বায়োস্ফিয়ার রিজার্ভে। এই বায়োস্ফিয়ার রিজার্ভে 3টে অংশ আছে। বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে করবে, আর এর উদাহরণগুলো করবে, এখানে উদাহরণটা করবে। তারপরে এগুলো সব এবারে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, অনেকগুলো উদাহরণগুলো করবে। তারপরে এরপরে চলে আসো বায়োস্ফিয়ার রিজার্ভ, এই যে রিজার্ভের অঞ্চল। এই বায়োস্ফিয়ার রিজার্ভের অঞ্চল যেটা রয়েছে 3টে অঞ্চলে ভাগ করেছে। কোর অঞ্চল মানে মাঝখানে একদম অঞ্চল যেটা রয়েছে কোর অঞ্চল। এই কোর অঞ্চলটা হচ্ছে কি যে এখানে কোনো রকমের মানুষ বা কারোই প্রবেশ করা যাবে না, মানে আইনগতভাবে সংরক্ষিত থাকবে, একদম মানুষেরও প্রবেশ নিষেধ করা যাবে না। এখানে দেখা যাচ্ছে খুব ডেঞ্জার প্রাণী বা কোনো ডেঞ্জার উদ্ভিদ যদি থাকে বা পরিবেশটা খুব খারাপ যদি থাকে, তাহলে সেই জায়গাটা কোর অঞ্চল বলে ঘোষণা করা হয়। তার বাইরের দিকে যে সবুজ রঙে রয়েছে এটা হচ্ছে বাফার অঞ্চল। তার বাইরের দিকে যেটা রয়েছে তাহলে ট্রানজিশন অঞ্চল। এই যে বাফার অঞ্চল রয়েছে, এই বাফার অঞ্চলে খুব সীমিত সংখ্যক মানুষের অনুপ্রবেশ করানো হয়। দেখা যাচ্ছে গবেষণা বা কোনো শিক্ষামূলক কাজের কোনো বা প্রাকৃতিক সম্পদের ব্যবহারের জন্য এখানে অনুমতি দেওয়া হয়। আর ট্রানজিশন যে অঞ্চলগুলো রয়েছে এখানে মানুষ বসতি স্থাপন করতে পারে, মানুষ বসবাস করবে, এখানে শস্য তারা উৎপাদন করবে আর সামাজিক বনসৃজন এগুলো তারা করতে পারবে এই ট্রানজিশন অঞ্চলে। তাহলে একটি কোর অঞ্চল, বাফার অঞ্চল, আর বাইরেরটা হচ্ছে ট্রানজিশন অঞ্চল। তারপরে এটা একটু তাড়াতাড়ি পড়াচ্ছি কারণ তোমাদের এগুলো সব ছিল 11-এ। তারপরে এই পাতাটা পড়তে হবে না, এগুলো পড়তে হবে না। তারপরে হয়ে গেল এক্সিডু সংরক্ষণ। এক্সিডু সংরক্ষণ মানে হচ্ছে যে কোনো একটা জীবকে তার প্রাকৃতিক পরিবেশ থেকে তুলে নিয়ে গিয়ে অন্য কোনো পরিবেশে সংরক্ষণ করাটাই হচ্ছে এক্সিডু সংরক্ষণ। এক্স মানে বাইরে, এক্স মানে হচ্ছে বাইরে, মানে বাইরে কোনো জায়গাতে নিয়ে গিয়ে সংরক্ষণ করাটা হচ্ছে এক্সিডু সংরক্ষণ। এর মধ্যে কতগুলো পদ্ধতি আছে, জার্ম প্লাজম বা শুক্রাণু ডিম্বাণু সংরক্ষণ করা যায়। এখানে আবার ক্রায়ো প্রিজার্ভেশন বা ক্রায়ো সংরক্ষণ আছে। ওই যে পরাগরেণু বীজ গাছের বিভিন্ন অংশ -196° তাপমাত্রায় তরল নাইট্রোজেন সংরক্ষণ করাটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। এগুলো কতগুলো পদ্ধতি পড়বে। যেমন চিড়িয়াখানা যেমন রয়েছে, চিড়িয়াখানাটা এক্সিডু সংরক্ষণ, কারণ ওখানে সব বাইরে থেকে প্রাণীগুলোকে নিয়ে এসে সংরক্ষণ করেছে। বোটানিক্যাল গার্ডেন আছে, শিবপুরে হাওড়ার শিবপুরে বোটানিক্যাল গার্ডেন রয়েছে, যেটা হচ্ছে কি যে সেখানে বাইরে থেকে উদ্ভিদগুলোকে নিয়ে সেখানে সংরক্ষণ করা হয়েছে। তারপরে এগুলো পড়বে, এগুলোকে কয়েকটা পড়বে, চিড়িয়াখানা এগুলো পড়তে হবে না, এগুলো এইটা পড়বে। এক্সিডু সংরক্ষণ কাকে বলে কয়েকটা পদ্ধতি পড়বে। তারপরে এখানে ক্রায়ো সংরক্ষণে যে বড় করে দেওয়া আছে এখান থেকে ক্রায়ো সংরক্ষণটা পড়ে নিতে পারবে। এইখানে একটা আছে JFM। JFMটা হচ্ছে কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্ট করা, একটা ফরেস্টের ম্যানেজমেন্ট করা, ব্যবস্থাপনা করা। কীভাবে? জয়েন্ট যুক্তভাবে একটা ফরেস্টের ব্যবস্থাপনা করা। তো কার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে যে ওই ফরেস্টে বা ওই জঙ্গলে বা ওই এলাকায় যে সমস্ত আদিবাসী লোকেরা রয়েছে তাদের সঙ্গে সরকার জয়েন্ট হয়ে যুক্ত হয়ে গিয়ে ওই বনের যতগুলো উদ্ভিদ প্রাণী রয়েছে তাদের সংরক্ষণ করাটাই হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। দেখা যাচ্ছে যে কোনো এক জায়গাতে দেখা যাচ্ছে যে প্রাণীরা মানুষেরা কী করছে, অনেকগুলো গাছ কেটে নিচ্ছে, তখন সরকার কী করলো, তাদের সহযোগিতা নিয়ে ওই সমস্ত গাছেদের তাদের রক্ষা করলো। তাহলে এটা হয়ে গেল জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এখানে অনেক বড় করে দেওয়া আছে, এটাকে ছোট করে একটু পড়ে নেবে, 2 মার্কের আসে, খুব আসে, ইম্পর্টেন্ট। এর পরেরটা হচ্ছে PBR, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। PBRটা হচ্ছে কি যে ওই এলাকার মধ্যে কোনো একটা নির্দিষ্ট এলাকার মধ্যে বসবাসকারী যে মানুষগুলো রয়েছে, ওই মানুষগুলো ওখানে যতগুলো উদ্ভিদ আর প্রাণী রয়েছে তাদের সম্পর্কে তারা তথ্যগুলো লিপিবদ্ধ করবে। কোনো একটা তাদের বাসস্থান কোথায়,
হ্যাঁ, বা তাদের উপকারিতা কী বা ক্ষতির প্রভাবগুলো কী, এই সমস্ত জিনিসগুলো ওই জায়গার ওই এলাকার মানুষেরা লিপিবদ্ধ করে রাখবে, লিপিবদ্ধ করে হ্যাঁ তাদের কোন কোন উদ্ভিদগুলো খাওয়া যাবে বা কোন প্রাণীগুলো খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কোনটা বিষাক্ত, এই সমস্ত তথ্যগুলো লিপিবদ্ধ করে রাখবে, করে নিয়ে তাদের সম্যক একটা জ্ঞান, হ্যাঁ তাদের কী করে ব্যবহার করতে হয় বা জীবনযাত্রাগুলো কেমন হবে, কেমন হয় প্রাণীদের, এই সমস্ত জেনে নেওয়াটাই হচ্ছে পিবিআর, মানে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, মানে কি লিখে নথিভুক্ত করে রাখা, তথ্যগুলোকে নথিভুক্ত করে রাখা হচ্ছে পিবিআর। এরপরে তোমাদের যেটা আছে যে এখানে কতগুলো ভারতের কিছু বিপন্ন প্রজাতি ও তাদের সংরক্ষণ। বিপন্ন প্রজাতি মানে যে সমস্ত প্রজাতিগুলো আস্তে আস্তে শেষের দিকে তারা হচ্ছে বিপন্ন, মানে কিছুকাল পরে দেখা যাচ্ছে যে সংরক্ষণ যদি না করা হয় কিছুকাল পরে তারা যে অবলুপ্ত হয়েছে। বাঘ আছে, গন্ডার আছে, সিংহ আছে, হ্যাঁ এগুলোকে, কুমির আছে, রেড পান্ডা, এটা খুব আসে, একটা বিপন্ন প্রাণী নামক রেড পান্ডা, হ্যাঁ এগুলোকে রিডিং দেখে রাখবে। তারপরে এখানে নিচের দিকে আছে জীব বৈচিত্র্যের হটস্পট বিজ্ঞানী নরমান মায়ার 1988 সালে হটস্পট কথাটা বলেছিল। হটস্পটটা হচ্ছে কি, যে পৃথিবীতে অনেক এমন জায়গা আছে যে জায়গাতে জীব বৈচিত্র্য প্রচুর আছে, মানে এক ছোট্ট একটা জায়গার মধ্যে অনেক ধরনের জীব রয়েছে। এই যে জীব বৈচিত্র্য রয়েছে, এই জীব বৈচিত্র্যটা আবার কি যে আস্তে আস্তে অবলুপ্ত হয়েছে, মানে অনেকগুলো জীব যেহেতু রয়েছে সেখানে শিকারীদের তখন সংখ্যা বেড়ে যায়, হ্যাঁ বা খাদ্যের অভাব হয়, বাসস্থানের অভাব হয়, বলে সেখানে কি হবে যে ওই যে প্রজাতিগুলো রয়েছে আস্তে আস্তে অবলুপ্ত হবে। তো সেই জায়গাগুলোকে সংরক্ষণ করতে হবে, যত জীব বৈচিত্র্য রয়েছে সব জীবগুলোকেই সংরক্ষণ করতে হবে বলে বিজ্ঞানী নরমান মায়ার হটস্পট কথাগুলো উল্লেখ করেছিল। মানে যে জায়গাগুলোর বৈচিত্র্য আছে, অনেক অনেক ধরনের জীব রয়েছে এবং তাদের অবলুপ্ত হয়ে আছে বলে সেখানে সংরক্ষণ করতে হবে, এটা এই বলেই বিজ্ঞানী নরমান মায়ার হটস্পট কথাটা বলেছিল। হটস্পট কাকে বলে সংজ্ঞাটা করবে, হটস্পট হ্যাঁ সংজ্ঞাটা করবে। আর পৃথিবীতে প্রায় 36টা হটস্পটের অঞ্চল রয়েছে, সারা পৃথিবীতে 36টা মতো রয়েছে, পরবর্তীতে আবার বেড়েছে। তো এই হটস্পটটাকে 4 ভাগে ভাগ করেছে। এই যে এখানে পৃথিবীর 36টা পৃথিবীর মধ্যে যে হটস্পটটা রয়েছে, হ্যাঁ 36টা হলো, তার মধ্যে ভারতে রয়েছে 4টা, এই যে এখানে দেখো, এটা হচ্ছে হিমালয় হটস্পট, তার পশ্চিমঘাট, আর এটা হচ্ছে পশ্চিমঘাট শ্রীলঙ্কা হটস্পট, তার ইন্দো বার্মা হটস্পট, আর এটা হচ্ছে সুন্দালান হটস্পট। এই নামটা শুধু মনে রাখতে হবে যে হটস্পট, প্রশ্ন আসবে যে হটস্পট বলতে কী বোঝো বা হটস্পট কাকে বলে, এরকম প্রশ্নগুলো আসবে। বা ভারতের 4টি হটস্পটের নাম লিখো, পৃথিবীতে মোট কটা হটস্পট রয়েছে, এরকম প্রশ্নগুলো আসবে। এবার একটা আছে, এগুলো করতে হবে না, হটস্পটগুলো শুধু নামটা মনে রাখলেই হবে, আর হটস্পটগুলো না আর বেশি কিছু করতে হবে না। আর এটা হচ্ছে হটস্পটের শর্ত। হ্যাঁ এখানে যে হটস্পটের যে বৈশিষ্ট্য, এখানে 1 রোমান হরফে 1 আর 2 দেওয়া আছে, এটা হটস্পটের শর্ত। এটা প্রশ্ন আছে হটস্পটের শর্ত দুটি কি, দুটো শর্ত আছে। একটা হচ্ছে যে ওই যে জায়গাটা হটস্পট ঘোষিত হবে সেই জায়গাটা এন্ডেমিক প্রজাতি হতে হবে। এন্ডেমিক প্রজাতি এবার কি, যে এন্ডেমিক প্রজাতি হচ্ছে যে কোনো একটা উদ্ভিদ বা প্রাণী পূর্বপুরুষেরা ওখানেই ছিল আর এখনও সেই উদ্ভিদ প্রাণীটা ওখানেই আছে আর পৃথিবীর কোথাও নেই এবং বিপদগ্রস্ত অবস্থায় আছে, তাদের বলা হয় এন্ডেমিক প্রজাতি। তো হটস্পটের মধ্যে এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ বা প্রাণী হতে হবে, তাহলে সেটাকে হটস্পট ঘোষণা করা যাবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে যে দেখা যাচ্ছে ওই জায়গাতে অবলুপ্ত উদ্ভিদ প্রাণী হতে হবে, প্রায় 60 থেকে 70% দেখা যাচ্ছে অবলুপ্ত হয়ে যাচ্ছে, এরকম জীব অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী থাকতে হবে, তাহলেই
সেটাকে হটস্পট ঘোষণা করা যাবে। এমন নয় যে কোনো একটা জায়গাতে 100 রকমের জীব আছে, সবগুলোই স্বচ্ছন্দে বসবাস করছে, সেখানে কিন্তু হটস্পট ঘোষণা করা যাবে না। তার মধ্যে 50, 60, 70% মতো জীব আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে বা আস্তে আস্তে কমে যাচ্ছে, বিপন্ন হয়ে যাচ্ছে, হতে হবে, তাহলে সেটাকে হটস্পট ঘোষণা করা যাবে। তাই এখানে হটস্পটের শর্ত বা হটস্পটের বৈশিষ্ট্যটা করে নিতে হবে। এরপরে শেষের দিকে তোমাদের এটা জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আমরা তো করেছি এর আগে। হ্যাঁ, এই জীব এটা করতে হবে না এখানে। বিপন্ন প্রজাতি, বিপন্ন প্রজাতি এটা শুধু কাকে বলে করে না, বিপন্ন মানে যে সমস্ত প্রজাতিগুলো আস্তে আস্তে অবলুপ্তির পথে, মানে শেষের দিকে প্রায় কিছুটা সংখ্যায় আছে, এদের সংরক্ষণ যদি না করা হয় তাহলে এরা হয়তো আর পৃথিবীতে পাওয়া যাবে না। তো এরা হচ্ছে বিপন্ন প্রজাতি। তো এখানে নিচের দিকে যে বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্তিকরণ কতগুলো জীব রয়েছে, এখান থেকে কতগুলো জীবের নামগুলো পড়ে নেবে। হ্যাঁ, এখানে যেমন একটা কথা আছে, কি স্টোন প্রজাতি। কি স্টোন প্রজাতি, কি স্টোন প্রজাতি হচ্ছে যে একটা জীব যদি অবলুপ্ত হয় তাহলে ওই জীব অবলুপ্ত হওয়ার দরুন অন্য কোনো একটা জীব আবার অবলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে সেই প্রজাতিটাকে বলা হচ্ছে কি স্টোন প্রজাতি। যেমন সুন্দর বনের রয়্যাল বেঙ্গল টাইগার, যদি সুন্দরী গাছগুলো যদি আজকে অবলুপ্ত যদি হয়ে যায় তাহলে সেখানে বাঘগুলো আর সেখানে থাকবে না। তো একটা প্রজাতি যদি অবলুপ্ত হয় তাহলে আরেকটা প্রজাতি অবলুপ্ত হয়ে যাবে বলে একে কি স্টোন প্রজাতি বলা হয়। এখানে আছে রেড ডাটা বুক। রেড ডাটা বুক হচ্ছে যে IUCN, হ্যাঁ, এই কী করেছিল যে একটা করেছিল, তালিকা তৈরি করেছিল যে সমস্ত উদ্ভিদ প্রাণীগুলো একদম বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, মানে তাদের সংরক্ষণ যদি না করে কিছুকাল পরেই তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে, অবলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে। তো তাদের একটা ডেটা, তাদের একটা তথ্য একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছিল, যে বইটা হচ্ছে রেড ডাটা বুক। রেড মানে ডেঞ্জার, মানে শেষের দিকে প্রায় লাল। তো রেড ডাটা বুক মানে যে সমস্ত উদ্ভিদ প্রাণীগুলো প্রায় বিপদগ্রস্ত শেষের দিকে, তাদেরকে এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়। তো এখানে তোমাদের এগুলো করতে হবে না, রেড ডাটা বুকে এগুলো কতগুলো নাম আছে, হ্যাঁ, এগুলো করতে হবে না, শুধু রেড ডাটা বুক কাকে বলে এটাই শুধু করবে। আর এটা হচ্ছে গ্রিন ডাটা বুক। গ্রিন ডাটা বুক, গ্রিন ডাটা বুক হচ্ছে যে সমস্ত উদ্ভিদগুলো আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে তাদের লিপিবদ্ধ করাটা হচ্ছে গ্রিন ডাটা বুক। হ্যাঁ, যে সমস্ত উদ্ভিদগুলো বিরল, বিপদগ্রস্ত, হ্যাঁ, তারা সংরক্ষণের খুবই প্রয়োজন আছে, তাদের লিপিবদ্ধ করাটা হচ্ছে গ্রিন ডাটা বুক। তো এটা রেড ডাটা বুক কাকে বলে করবে, গ্রিন ডাটা বুক কাকে বলে। আর এখানে একটা আছে যে এই রেড ডাটা বুক উদ্দেশ্য। রেড ডাটা বুকের উদ্দেশ্য কি, যে বিপদগ্রস্ত উদ্ভিদ প্রাণীদের, হ্যাঁ, মানে সম্পর্কে জেনে তাদেরকে সচেতন করে দেওয়া যে এইগুলো প্রাণীগুলো সংরক্ষণ না করলে এরা হয়তো কিছুকাল পরে আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় পৃথিবী থেকে। তো এইগুলো জিনিসগুলো রেড ডাটা বুকের উদ্দেশ্যটা করতে হবে। আর এখানে একটা আছে বিরল প্রজাতি। বিরল প্রজাতি হচ্ছে যে কোনো একটা প্রজাতি পপুলেশন থেকে আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, অবলুপ্ত হয়ে গিয়ে দেখা যাচ্ছে যে পপুলেশনটা শেষ হবে না, কিন্তু পপুলেশন থেকে ওই জীবেদের সংখ্যাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এদের তখন বলা হয় বিরল প্রজাতি। আর বেশি কিছু নেই তোমাদের। এইটা বিপন্ন, এইগুলো একটু কয়েকটা নাম মনে রাখবে, বিপন্ন প্রাণী কয়েকটা নাম মনে রাখবে, হ্যাঁ। আর এখানে এইগুলো কিছু করতে হবে না, বাস চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারটা যেহেতু 11-এ ছিল তাই তাড়াতাড়ি একটু পড়ালাম। আর এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন কোনো বছর আসে, কোনো বছর আসে না। যখন আসে 1-2 মার্কের আসে বা 3-4-5 মাস থেকে আসে, তো করতে হবে। তো চ্যাপ্টারটা পুরোটা রেডি করে নেবে।